আসসালামু আলাইকুম। মেডিকেল অ্যাডমিশন টেস্টে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে আমি আসলে রিভিশন দিয়ে কুলাইতে পারবো কিনা। তাই বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা বারবার হচ্ছে মেসেজ করছে না যে রিভিশন দেওয়ার সিস্টেমটা কি, কিভাবে রিভিশন দিলে পড়া খেয়াল থাকবে। আমরা প্রথম থেকে তোমাকে বলছি ভাই, প্রথম থেকে তুমি পড়ার সিস্টেমে একটা নিয়ম শুধু ফলো করো, সেটা হচ্ছে যা কিছু শুরু থেকে পড়ছো কন্টিনিউয়াস রিভিশনের মধ্যে রাখো। তার মানে তুমি ওই যে যদি মনে করো যে আমি আগে পড়া শেষ করব তারপরে নতুনভাবে রিভিশন শুরু করব, তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা তুলনামূলক কমতে থাকে। বরং যদি এর উল্টোটা করো, উল্টোটা করা মানে কি, তার মানে হচ্ছে যে তুমি প্রথম থেকে যা পড়ছো রেগুলার রিভিশন, রাতে ঘুমানোর আগে রিভিশন, সকালে ঘুম থেকে উঠে রিভিশন। এবং যারা এই কাজটা করছো দেখবা যে পড়া তোমার মোটামুটি খেয়াল আছে। কিন্তু যারা এই কাজটা করো নাই, এখন কি করবা? এখন তাহলে তোমার মাথায় নিতে হবে যে ভাই ঠিক আছে, এতদিন যে ভুল হয়েছে এখন থেকে যা পড়বো রিভিশনের সাথে পড়বো। তার মানে তুমি ধরা যাক যে আজকে ফিজিক্সের 2টা চ্যাপ্টার পড়ছো, বায়োলজির একটা পড়ছো, কেমিস্ট্রি একটা পড়ছো, ইংলিশ পড়ছো, জেনারেল নলেজ একটু পড়ছো, মানবিক গুণাবলী একটু পড়ছো, যা কিছু পড়ছো এইটা আজকে রাতে ঘুমানোর আগে একটু হলেও রিভিশন দিতে হবে, একটু হলেও করতে হবে। রিভিশনটা হচ্ছে লবণের মতো। একটা বিশাল তরকারি খুব মজা করে খাইতে যাচ্ছ, তাহলে পরিমাণ মতো লবণ লাগবে না? লবণ যদি না দাও গোটাল খাবার শেষ। ঠিক তেমনি করে রিভিশনটা হচ্ছে লবণের মতো, একটু রিভিশন গেম চেঞ্জ করে ফেলে। কিন্তু যদি তোমার রিভিশন না হয়, লাস্টে দেখবা যে পড়ার মধ্যে কি পড়ছো বেশিরভাগ জিনিস খেয়ালই থাকবে না। এই জন্য আমরা প্রথম থেকে বলছি যে ভাই মেডিকেল অ্যাডমিশনে প্রচুর পড়ুয়া স্টুডেন্ট আছে সারা দেশে, কিন্তু 55টা চ্যাপ্টারের প্রশ্ন যখন একসাথে হয় তখন দিশা উড়ে যায় যে কি করব না করব। এই জন্য এখন থেকে, এবং অনেকে একটা বড় ভুল এখনো আছে, সেটা কি জানো? এই যে সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনালের জন্য 2 দিন 3 দিন করে পড়তেছে। নো, এটা গেম একেবারে ধ্বংস করে ফেলবে তোমার। অনেক ভালো ভালো স্টুডেন্ট যে শেষের দিকে এসে ভালো রেজাল্ট করতে পারে না, এটা একটা বড় কারণ সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনালের এই চক্রের মধ্যে ঢুকে যাওয়া। এটা খুব খারাপ। যে ভাই তাহলে করবোটা কি? করার নিয়ম হচ্ছে মডিউল কেন্দ্রিক পড়ো। তার মানে প্রত্যেকদিন ফিজিক্সের একটা অধ্যায় পড়ো, কেমিস্ট্রি একটা পড়ো, বোটানির একটা পড়ো, জুলজির একটা পড়ো, 6টা বই থেকে 6টা অধ্যায় পড়ো। তাহলে তুমি দেখো যে 8 থেকে 9 দিনে কিন্তু তোমার সব সিলেবাস কমপ্লিট হয়ে যায়। আর তুমি কি করো যে আমি আগামী 2 দিন শুধু বোটানি পড়বো, তারপরের দিন শুধু কেমিস্ট্রি পড়বো। নো, এটাই প্রথম ভুল আবার করতেছো। তাহলে পরীক্ষার 1 সপ্তাহ আগে মাথা হ্যাং হয়ে যাবে। এই হ্যাং হওয়া থেকে বাঁচার জন্য এখন থেকে যে ভাই ঠিক আছে, আমি যা কিছু পড়ছি প্রত্যেকদিন প্রত্যেকটা সাবজেক্ট একসাথে পড়বো। তোমার ব্রেইনের মানে মেকানিজমটা তো বুঝতে হবে তোমাকে। যখন তুমি প্রত্যেক মুহূর্তে সাবজেক্ট চেঞ্জ করছো, 30 মিনিট 25 মিনিট পর পর সাবজেক্ট চেঞ্জ করছো, তখন তোমার ব্রেইন নতুন পড়া আসতেছে, নতুন উদ্যম পাচ্ছে, তখন তার পড়ার প্রতি একটা আলাদা গতি থাকতেছে। আর তুমি যদি ওই আগামী 2 দিন হচ্ছে কি পড়বা, যে কেমিস্ট্রি ফার্স্ট পেপার, নো, আগামী 3 দিন কি করলা, যে জুলজি পড়লা, নো, এটা করিও না। আমি আবার বলতেছি, এইটা করলে তোমার রেজাল্ট খারাপ হয়ে যাবে। তাহলে এটা থেকে বের হওয়ার বুদ্ধি কি? বের হওয়ার বুদ্ধি প্রত্যেক দিন প্রত্যেকটা সাবজেক্টের মিনিমাম একটা চ্যাপ্টার এলো পড়া, মিনিমাম। এবং পড়ার ক্ষেত্রে তো আমরা বলছি সামারিতে আগে মূল জায়গা যেখান থেকে প্রশ্ন হবে সেইটা হচ্ছে যে একদম সুন্দর করে কমপ্লিট করে ফেলা। 15-20% প্রত্যেকটা অধ্যায়ের এমন জায়গা আছে যেখান থেকে প্রশ্ন হবে, ওই জায়গাটা যদি তোমার খেয়াল থাকে তুমি চান্স পেয়ে যাবা। আর যদি তোমাদেরকে আটকানোর জন্য প্রশ্ন করা যায়, সারা দেশে 80ও পাবে না, এরকম পরীক্ষা নেওয়া সম্ভব সারা দেশে স্টুডেন্ট যতই পড়ুক, কারণ পরীক্ষার হলে এত খেয়াল রাখতে পারবে না। তো এই জন্য বলতেছি হতাশ হওয়ার কারণ নেই, কিন্তু এই জায়গাটা, এই ট্রিক্সটা চেঞ্জ করে ফেলো, ইনশাল্লাহ তুমি দেখবে যে গেম চেঞ্জিং রেজাল্ট হবে। তাহলে আমরা ইনশাল্লাহ মোস্ট ইম্পর্টেন্ট যে বর্তমানে যে সাম্প্রতিকগুলো আছে সেটা দেখবো, এবং সাথে সাথে মুখস্থ করার কিছু টেকনিকও খেয়াল রাখবো, দেখি যে আমরা কে কিরকম করে পারছি ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। চিংড়ি উৎপাদনে বর্তমান বাংলাদেশের শীর্ষ জেলা কোনটা? মানে সোজাসুজি উত্তর বলবা, চিংড়ি উৎপাদন হচ্ছে সাতক্ষীরা। তাহলে চিংড়ি উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটা? সাতক্ষীরা। ওকে। বর্তমানে বিশুদ্ধ পানি আমদানি করে সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি যে দেশটা, সেটা হচ্ছে আমেরিকা। তার মানে এটাকে আমরা বলতে পারি যুক্তরাষ্ট্র। ঠিক আছে, সবচেয়ে বেশি পানি উৎপাদন করে, আমদানি করে। সাক্ষরতার হারে শীর্ষ জেলা, তার মানে এমন একটা জেলা আছে যেটা সাক্ষরতার দিক থেকে সবচেয়ে বেশি। তাহলে পাওয়ারফুল, পি দিয়ে নাম পিরোজপুর। কি নাম বলতো? সবচেয়ে বেশি হচ্ছে পিরোজপুর, এটা খেয়াল রাখবা, পিরোজপুর। ওকে, ফাইন। এবং পিরোজপুরের মধ্যে জ আছে না, জ দিয়ে একটা জেলা থাকবে যেটা সাক্ষরতার সবচেয়ে কম। সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা জামালপুর। তাহলে এই যে পিরোজপুর হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল, আর জামালপুর মনে রাখবা যে সাক্ষরতা কম, মনে রাখার জন্য। তার মানে এই যে যেমন সাক্ষরতা কম মানে অশিক্ষিত, অশিক্ষিত হলে আমরা বলি না যে ভাই এর তো মানে মানুষের কাতারই পড়ে না। তাহলে ওই যে আমরা বলি না মনে রাখার জন্য জন্তু জানোয়ার জ দিয়ে, তাহলে জামালপুর, জামালপুর, এই জিনিসটা খেয়াল রাখবা। এরপর কি হচ্ছে জনসংখ্যা বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশ সবসময় খেয়াল রাখবা যে লাকি 7 হইলে খুব ভালো হইতো, কিন্তু লাকি 7 না, তার ঠিক পরের জন। বাংলাদেশের বিশ্বে জনসংখ্যা অবস্থান হচ্ছে 8ম। বাংলাদেশ কততে আছে? 8ম। তাহলে জনসংখ্যা বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে 8ম, লাকি 7 না কিন্তু তার পরেরটা। ওকে। বর্তমানে দেশে উপজাতীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কতটি? তার মানে উপজাতি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী খুব ভালো নাম্বার, হাফ সেঞ্চুরি, 50। তার মানে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং উপজাতির সংখ্যা হচ্ছে 50টি। বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে
ওই যে যেখানে হজ করতে যাই আমরা, মক্কা শরীফ, ঠিক না? হ্যাঁ, এইটাকে আমরা কি করতে পারি? সৌদি আরব। তার মানে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি হচ্ছে রেমিটেন্স আসে। সম্প্রতি বাংলাদেশের জন্য মাল্টিপল ভিসা, মাল্টিপল বানানটা ম দিয়ে না, মালয়েশিয়া। তাহলে মাল্টিপল ভিসা কে চালু করছে বলো তো? মালয়েশিয়া চালু করছে। খেয়াল থাকবে তো? তাহলে মাল্টিপল ভিসা চালু করছে মালয়েশিয়া। ওকে। সম্প্রতি আলোচিত হালাল কূটনীতি, হ্যাঁ, এইটা যে দেশের সাথে, এটা বাংলাদেশ মালয়েশিয়া। হালাল কূটনীতি এটা বাংলাদেশ এবং মালয়েশিয়া। হালাল কূটনীতি যে দেশের সংশ্লিষ্ট এটা বাংলাদেশ মালয়েশিয়া। ওকে, যাই। তারপরে আমরা দেখি কি রয়েছে। সম্প্রতি ভুটানের পাশাপাশের কোন অঞ্চলের সাথে ভুটানের অর্থনৈতিক অঞ্চল যুক্ত করার কথা চিন্তা করছেন? এটা হচ্ছে ওই যে একটা গ্রামের শেষে, একটা জেলার শেষে গ্রাম আছে, কুড়িগ্রাম। তাহলে ভুটানের অর্থনৈতিক অঞ্চল যুক্ত করার প্রস্তাব দিয়েছেন কুড়িগ্রামের সাথে। তার মানে বাংলাদেশের কোন অঞ্চলের সাথে ভুটানের অর্থনৈতিক অঞ্চল যুক্ত করতে যাচ্ছে? কুড়িগ্রামের সাথে, ঠিক আছে? এই জিনিসটা একটু ভালো করে খেয়াল রাখবা, কুড়িগ্রাম। ওকে, ফাইন। সম্প্রতি বাংলাদেশি রোগীদের জন্য চীন যে ভিসা সুবিধা চালু করছে, এটা হচ্ছে গ্রিন চ্যানেল। একদম মানে ইজি, হ্যাঁ, গ্রিন চ্যানেল। ওকে, গ্রিন চ্যানেল। বাংলাদেশি রোগীদের জন্য চীন যে ভিসা সুবিধা চালু করছে, গ্রিন চ্যানেল। আমরা কিন্তু আবার রিভাইজ করাই ফেলবো ইনশাআল্লাহ, দেখবো। সম্প্রতি বাংলাদেশের ইতিহাসে ঔষধ শিল্পে প্রথমবার মতো মার্কিন পেটেন্ট বা মেধাস্বত্ব পেয়েছে ওই যে কোভিড-19 টিকার জন্য সম্ভবত গ্লোব ফার্মাসিউটিক্যাল, সম্ভবত এটা হচ্ছে বঙ্গোভ্যাক্স, বঙ্গোভ্যাক্স, ঠিক আছে? মানে বাংলার হচ্ছে ভ্যাকসিন। ভেরি নাইস, নেমটা সুন্দর। কোভিড-19 যে আছে এটার জন্য পেয়েছে বঙ্গোভ্যাক্স, এটা খেয়াল রাখবা। এরপরে চলে যাই আমরা, কি রয়েছে? WHO এর তথ্য অনুযায়ী ডেঙ্গুতে মৃত্যু হার সবচেয়ে বেশি ডেঞ্জারাস বাংলাদেশের জন্য। তার মানে সবচেয়ে বেশি মৃত্যু হার যেই দেশে দুনিয়ার মধ্যে বেশি, এটা হচ্ছে বাংলাদেশ। ওকে। সম্প্রতি দেশে 15 বছর কম বয়সী কতজন শিশুকে টাইফয়েডের টিকা? 15 বছর কম বয়সী মানে একটু অবাকে লাগে না? 15 বছর কম বয়সী এদের শিশু, হ্যাঁ, শিশু অধিকারের এইটাই হিসাব। তাহলে এটা হচ্ছে 5 কোটি শিশুকে হচ্ছে টাইফয়েডের টিকা দেওয়া হবে, 5 কোটি। তাহলে 15 বছরের কমের 5 কোটিকে হচ্ছে যে টাইফয়েডের টিকা দিবে। ওকে, আচ্ছা। এরপর সম্প্রতি মানুষের জন্য ই ভিসা চালু করছে। ই ভিসা চালু করছে, এটা জাস্ট খেয়াল রাখবো, থাইল্যান্ড করছে। মুক্ত ভূমি যেটা, সেটা ই ভিসা, ঠিক না? এটা চালু করছে হচ্ছে থাইল্যান্ড। এটা কিন্তু সারা জীবনে কখনো কারো হচ্ছে কন্ট্রোলে যায়নি, ঠিক না? থাইল্যান্ড, ঠিক আছে? ওকে। দেশের মানুষের প্রয়োজন কত শতাংশ ওষুধ দেশে তৈরি হয়? 98% ওষুধ দেশেই তৈরি হয়ে যায়। তার মানে প্রায় বলা যায় 100-এর মাত্র 2% কম, 98% ওষুধ দেশেই তৈরি হয়ে যায়। ওকে, আচ্ছা। এরপর আমরা যাই দেখি, বাংলাদেশে ঔষধ নীতি প্রণীত হয়েছে। ওই যে ম্যারাডোনা যেই বছর খেলছিল 86, তার ঠিক 4 বছর আগে 1982 আছে নাকি? 1982 সালে প্রথম ঔষধ নীতি প্রণীত হয়েছে। খেয়াল রাখতে হবে, 1982 সালে প্রথম যে ঔষধ নীতি সেটা হচ্ছে প্রণীত হয়েছে 1982 সালে। এটা খুব ভালো করে মাথায় রাখবো, 1982 সালে প্রথম ঔষধ নীতিটা হয়েছে। ওকে। এরপরে যাই দেখি আমরা, কি রয়েছে। বর্তমানে বাংলাদেশের মোট রপ্তানি কত শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে? তৈরি পোশাক খাত থেকে দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট। 83% আসে তৈরি পোশাক খাত থেকে। কত পার্সেন্ট? 83%। তাহলে বুঝতে পারছো, 83% আসছে, মানে 80%-এর বেশি তৈরি পোশাক খাত। তৈরি পোশাক 83, তৈরি পোশাক 83, তৈরি 83, হ্যাঁ, এবার খেয়াল রাখবা, তৈরি 83। সাক্ষরতার হার সর্বাধিক কোন বিভাগ? বিভাগ হিসাবে ঢাকা। মানে বেশি পরিমাণ লোক সাক্ষরতা, মানে সাইন করতে পারে। যদি বাংলাদেশ অদ্ভুত, সাইন করতে পারলে বলে সে স্বাক্ষর, হ্যাঁ, এইটা হলো সাক্ষরতা। আচ্ছা, 2025 সালে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি কতটি টিকা যুক্ত হবে? দেখো, এই টাইপের কোশ্চেন্স, যেহেতু মেডিকেল অ্যাডমিশন টেস্ট রোগের সাথে সম্পর্কিত, এটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে এখন তো 11টা টিকা দেয়, তার মানে 2025 সালে টিকাদান করার কত টিকা যুক্ত হবে? 2টি অলরেডি যুক্ত হয়েছে। আচ্ছা, দেশের প্রথম 250 শয্যার ক্যান্সার কেয়ার ভিলেজ কোনটি? ক্যান্সার কেয়ার ভিলেজ তার মানে আলোক বসতি, হ্যাঁ, ক্যান্সার কেয়ার ভিলেজ, এটা হচ্ছে আলোক বসতি। এটা, হ্যাঁ, ভালো করে খেয়াল রাখবা, ক্যান্সার কেয়ার ভিলেজ হচ্ছে আলোক বসতি। ওকে। সাক্ষরতার হার সর্বনিম্ন কোন বিভাগে? ময়মনসিংহ যে বিভাগটা আছে, এখানে সাক্ষরতার হার সবচেয়ে কম। সাক্ষরতার হার সর্বনিম্ন কোন বিভাগে? এটা হচ্ছে ময়মনসিংহ। ওকে। বিশ্ব জনসংখ্যা রিপোর্টে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার 1.9%, ঠিক আছে? তাহলে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যা রিপোর্ট অনুযায়ী 1.9%। বিশ্বের শীর্ষ 200 সায়েন্টিস্ট 2025 সালে ওয়ার্ল্ড টপ 2% সায়েন্টিস্ট তালিকায় স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতজন শিক্ষক? সম্ভবত 35 জন শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 35 জন শিক্ষক এইটাতে হচ্ছে স্থান পেয়েছে। ওকে, ফাইন। এরপর আমরা যাই, সমৃদ্ধ দেশের প্রথমবারের মতো কোন ভাইরাসের ক্লাস্টার সংক্রমণ শনাক্ত হয়েছে? তাহলে এটা খেয়াল রাখবা যায় যে কাজি দিয়ে খেয়াল রাখবা, জিকা ভাইরাস। জিকা ভাইরাস হচ্ছে ক্লাস্টার সংক্রমণ সর্বোচ্চ পরিমাণে এটা শনাক্ত হয়েছে। সম্প্রতি কোন দেশে ক্যান্সার শনাক্ত শুরু হয়েছে? সম্প্রতি দেশে ক্যান্সার শনাক্ত শুরু হয়েছে জিন প্রযুক্তি। তার মানে দেশে ক্যান্সার শনাক্ত আমরা করতে পারছি কিসের মাধ্যমে? জিন প্রযুক্তি। আমরা কিন্তু এটা আবার রিভাইজ করবো, ঠিক আছে? এটা পরে দেখবো যে কে কয়টা খেয়াল রাখতে পারছো। 2025 সালে বাংলাদেশে কোন ধরনের ডেঙ্গু সক্রিয়তা সবচেয়ে বেশি? খেয়াল রাখবা যে বাংলাদেশ বি দিয়া না, 2 নম্বর, তাহলে 2, 3, ডেঙ্গু 2 এবং ডেঙ্গু 3। ডেঙ্গুর যে সেরোটাইপ গুলো আছে তার মধ্যে ডেঙ্গু 2 এবং ডেঙ্গু 3, এটা খেয়াল রাখবা। ডেঙ্গু 2
এবং 3। ওকে ফাইন। মিঠা পানির মাছ আহরণে বর্তমানে বিশ্বে বাংলাদেশের অবস্থান, মিঠা পানির মাছ আহরণে বর্তমানে বাংলাদেশের অবস্থান হচ্ছে, মিঠা তো মা দ্বিতীয়, তাহলে মিঠা পানির মাছ আহরণে বর্তমানে বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয়, এটা খেয়াল রাখবা। পুকুর ও অন্যান্য জলাশয় মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ, পুকুর আর অন্যান্য জলাশয় আবার চতুর্থ, আর মিঠা পানিতে হচ্ছে দ্বিতীয়, এটা খেয়াল রাখবা। সম্প্রতি 27 ফেব্রুয়ারি 2025 সুন্দরবনের স্যাটেলাইট ট্রান্সমিটার যত কুমির অবমুক্ত করা হয়েছে, তার মানে ওই কুমিরের মধ্যে হচ্ছে যে চিপ লাগাই দিছে, সে কোথায় যাচ্ছে কি করতেছে, একেবারে সাউথ কোরিয়ার মতো সিস্টেম। এটা খুব ভালো, এটা প্রথমবারের মতো বাংলাদেশে করা হয়েছে, ঠিক আছে। তাই এইটা অনুযায়ী যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে বলা যেতে পারে এরকম 5টা হচ্ছে কুমির যে রয়েছে অবমুক্ত করা হয়েছে। কয়টা? 5টা। তাহলে এখন পর্যন্ত 5টা কুমির হচ্ছে অবমুক্ত করা হয়েছে। ওকে, এরপরে চলে যাই আমরা ইলিশ উৎপাদনের বর্তমানে শীর্ষ জেলা কোনটা? শীর্ষ জেলা সম্ভবত হচ্ছে ভোলা যে রয়েছে, এটা ইলিশ উৎপাদনে সবচাইতে বলা যেতে পারে যে একদম শীর্ষে, ঠিক আছে। শীর্ষ জেলা হচ্ছে ভোলা। ওকে, তাহলে ইলিশ উৎপাদনের বর্তমানে শীর্ষ জেলা হচ্ছে ভোলা। নিরাপদ খাবার ও পানিকে প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা হয়েছে কোথায়? এটা হচ্ছে উচ্চ আদালতে, এটা খেয়াল রাখবা। তাহলে নিরাপদ খাবার এবং পানিকে মৌলিক অধিকার। বর্তমানে দেশে গ্যাস ক্ষেত্রের সংখ্যা এটা সম্ভবত 30টি, কিন্তু অন্য বই আছে কিন্তু দেখবা যে ওই যে বইয়ে কিন্তু 29টার মতো আছে কেমিস্ট্রিতে, কিন্তু এখানে আবার খেয়াল রাখবা গ্যাস ক্ষেত্রের সংখ্যা হচ্ছে 30টি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চালু করা অ্যাপের নাম কি? তা আমরা জানি অ্যাপের নাম হচ্ছে বাজার দর, ঠিক না? কি নাম? বাজার দর। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ, এই বাজারের সাথে সম্পর্কিত বাজার দর। এরপরে দেখি আর কি রয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী কোন দেশের সঙ্গে প্রযুক্তি হস্তান্তর চুক্তির মধ্যে যৌথ উদ্যোগে বাংলাদেশে এটা আনম্যান্ড এরিয়াল ভেহিকল বা ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করেছে। তো এই কাজগুলো সবসময় খেয়াল রাখবা যে বাংলাদেশ চীনের সাথে করার সম্ভাবনা সবচেয়ে বেশি। কার? চীনের সাথে, ঠিক আছে, চীনের সাথে। তাহলে এটা হচ্ছে চীনের সাথে করার সম্ভাবনা রয়েছে। রেমিটেন্স বর্তমানে বাংলাদেশের অবস্থান কত? রেমিটেন্স হচ্ছে লাকি 7, আর জনসংখ্যার দিক থেকে কিন্তু হচ্ছে 8ম, ঠিক আছে। ওকে, তাহলে ইনশাআল্লাহ এবার আমরা একদম প্রথম থেকে আবার রিভাইজ করব, দেখবো যে ইনশাআল্লাহ কি অবস্থা। তার মানে এই যে এমসিকিউ গুলো আমরা দেখছি এগুলো হচ্ছে সাম্প্রতিকের এই টাইপের এমসিকিউ, কিন্তু যে কোনো সময় চলে আসতে পারে। তার মানে আমরা একদম চেষ্টা করবো বাছাই করা এমসিকিউ এগুলো। হ্যাঁ, আজকে যেগুলো আমরা দেখালাম যে এই টাইপের, এগুলো আমরা এখনই সাথে সাথে হচ্ছে রিভিশন করবো ইনশাআল্লাহ। তাহলে আগে রাব্বি যেদিন আলমা বলে শুরু করো, দেখি যে আমরা প্রায় 35টার মতো রিভিশন দিতে আমাদের কতক্ষণ টাইম লাগছে। ওকে, বুক করে শ্বাস নাও, ছাড়ো। আরেকটা জিনিস আমি বারবার বলছি, দেখো যে প্রত্যেকটা স্টুডেন্টের সামনের যে 23 দিন টাইম রয়েছে, আজকে কত? আজকের হচ্ছে, এরপরে হচ্ছে এই মাসের 12 দিন আর ওই মাসের 11। এই 23 দিন এমনভাবে পড়া উচিত যাতে করে প্রত্যেকটা স্টুডেন্ট মানে হচ্ছে যে তুমি তোমার জীবনের যাতে সেরা পরীক্ষার জন্য নিজেকে তৈরি করতে পারো, এইরকম করে পড়তে হবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। চিংড়ি উৎপাদনে বর্তমানে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটা? তাহলে আমরা জানি চিংড়ি হচ্ছে সাতক্ষীরা। ওকে, বর্তমানে বিশুদ্ধ পানি আমদানিতে শীর্ষ দেশ কোনটা? এটা হচ্ছে যুক্তরাষ্ট্র, আমেরিকা। সাক্ষরতার হারের শীর্ষ জেলা, তাহলে পাওয়ারফুল পিরোজপুর, ঠিক না? সাক্ষরতার হারের সর্বনিম্ন জেলা, ওই যে মানে জাস্ট মনে রাখার জন্য বলছি যে অশিক্ষিত, হ্যাঁ, তাহলে ওই যে আমরা বলি না জন্তু জানোয়ার জ দিয়ে নামটা মনে রাখার জন্য, জামালপুর। আচ্ছা, জনসংখ্যা বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? তাহলে বাংলাদেশের অবস্থান হচ্ছে 8ম, কিন্তু খেয়াল রাখতে হবে যে 7ম হচ্ছে রেমিটেন্সের দিক থেকে, ঠিক আছে, এটা খেয়াল রাখবা। হ্যাঁ, সকালে ইনশাআল্লাহ আলোচনা বাজারে। বর্তমান দেশে উপজাতীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কতটি? 50টি। সবচেয়ে বেশি রেমিটেন্স আসে সৌদি আরব থেকে। মাল্টিপল ভিসা চালু করছে মালয়েশিয়া। হালাল কূটনীতি যে দেশের সাথে সংশ্লিষ্ট? বাংলাদেশ, মালয়েশিয়া। উত্তর করতে থাকো, দেখো যে কতগুলো মিলাইতে পারছো। বাংলাদেশ, মালয়েশিয়া। ভুটানের 15 মানুষের কোন অঞ্চলে ভুটানের অর্থনৈতিক অঞ্চল যুক্ত করার প্রস্তাব দিয়েছেন? কুড়িগ্রাম। সম্প্রতি বাংলাদেশের রোগীদের জন্য চীন যে ভিসা সুবিধা, গ্রিন চ্যানেল। সামনে বাংলাদেশ ইতিহাসে ওষুধ শিল্পে প্রথমবার মতো মার্কেট পেটেন্ট পেয়েছে ওই যে কোভিড-19 টিকা বঙ্গভ্যাক্স। এরপর হচ্ছে WHO তথ্য মতে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয় বাংলাদেশে। সম্প্রতি দেশে 15 বছর কম বয়সী কতজন শিশুকে টাইফয়েডের টিকা? 5 কোটি। সম্প্রতি বাংলাদেশের জন্য ই ভিসা হচ্ছে থাইল্যান্ড। হ্যাঁ, ই ভিসা হচ্ছে থাইল্যান্ড। ইথার দিয়ে খেয়াল রাখবো, থাইল্যান্ড। প্রয়োজন কত সময় ওষুধ দেশে তোলে? 98%। ঔষধ নীতি প্রণীত হয়েছে কত সালে? ওই যে ম্যারাডোনা 4 বছর আগে, 1982 সালে, 86 আগে। হ্যাঁ, বর্তমানে মোট রপ্তানি কত শতাংশ আসে পোশাক খাত থেকে? তৈরি পোশাক, তৈরি 83, তৈরি দিয়ে 83। সাক্ষরতার হার সর্বাধিক কোন বিভাগে? ঢাকা। 2025 সালের সম্প্রতি টিকাদান কর্মসূচিতে কতটি যুক্ত হবে? 2টি। দেশের প্রথম 250 হাজার ক্যান্সার কেয়ার ভিলেজ, এটা হচ্ছে আলোক বসতি, ঠিক না? সাক্ষরতার হার সর্বাধিক, খেয়াল রাখবা কিন্তু ওই যে বাস করছে ক্যান্সারে নিয়ে আলোক বসতি, ভালো করে মাথায় রাখবা। সাক্ষরতার হার সর্বনিম্ন কোন বিভাগে? সাক্ষরতা ময়মনসিংহ, নতুন বিভাগ।
আছে বিশ্ব জনসংখ্যা রিপোর্ট অনুসারে বাংলাদেশের জনসংখ্যা ভিত্তিতে 1.9%। বিশ্বের শীর্ষ 200 সায়েন্টিস্ট এই 2025-এর ওয়ার্ল্ড টপ 2% সায়েন্টিস্ট, হ্যাঁ, তালিকায় স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 35 জন। সম্প্রতি দেশে প্রথমবারের মতো কোন ভাইরাসের ক্লাস্টার সংক্রমণ, এই যে ক্লাস্টার জিকা ভাইরাসের ক্লাস্টার পাওয়া গেছে। ওকে, সম্প্রতি দেশে ক্যান্সার শনাক্ত শুরু হয়েছে জিন প্রযুক্তিতে ক্যান্সার শনাক্ত। 2025 সালে বাংলাদেশে কোন ধরনের ডেঙ্গুর, তাহলে বাংলাদেশ বি 2 নম্বর বর্ণ, তাহলে ডেঙ্গু 2, 3। মিঠা পানির মাছ আহরণে বর্তমানে মিঠা মামা 2, তাহলে দ্বিতীয়। পুকুর ও অন্যান্য জলাশয়ের মাছ উৎপাদনের 4র্থ। খেয়াল রাখার চেষ্টা করবা যে কোনটা কিভাবে খেয়াল রাখছে। সম্প্রতি 27 ফেব্রুয়ারি 2025 মধ্যে সুন্দরবনের স্যাটেলাইট ট্রান্সমিটার যুক্ত কুমির অবমুক্ত করা হয়েছে। দেখবে যে পানি টানি সব কোয়ালিটি ঠিক আছে কিনা। 5টা, হ্যাঁ, কুমির 5টা। এর উৎপাদনে বর্তমানে শীর্ষ জেলা বাংলাদেশের ভোলা। নিরাপদ খাবার ও পানিকে প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করছে উচ্চ আদালত। ওকে, দেশে গ্যাস ক্ষেত্রের সংখ্যা 30টি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে চালু করা অ্যাপের নাম হচ্ছে বাজার দর। ওকে, ফাইন। বাংলাদেশ বিমানবাহিনী কোন দেশের সঙ্গে প্রযুক্তি হস্তান্তর চুক্তি যৌথ উদ্যোগে বাংলাদেশে একটি আনম্যান্ড এরিয়াল ভেহিকল বা ড্রোন উৎপাদনের কারখানা, এটা হচ্ছে চীনের সাথে। রেমিটেন্স আয় বর্তমানে বাংলাদেশের অবস্থান 7ম। তাহলে তুমি চিন্তা করে দেখো, খুবই ইজি না, মনেও রাখতে পারতেছো ইনশাল্লাহ। তা পড়তে কিন্তু টাইম লাগে না, ঠিক আছে। রিভিশন দিতে আমাদের 3 মিনিট 2 সেকেন্ড লাগছে, ক্যালকুলেটর মানে কম্পিউটার বলতেছে। তা প্রত্যেক শিক্ষার্থী, আজকে আমরা একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, নাহলে আমরা ইনশাল্লাহ 9টা থেকে 9:30টায় চলে আসতাম। তাই ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে সহি সালামতে আগামীকাল থেকে আমাদের লাইভে যে আমরা আসি প্রত্যেকদিন 9টা থেকে 9:30টার মধ্যে, এবং মেডি জিনিয়াস পরীক্ষা সারা দেশব্যাপী সেটা একটা বড় রকম অ্যানাউন্সমেন্ট হয়তো বা কালকের মধ্যে আসবে। এবং প্রত্যেককে বলবো যে একটা স্টুডেন্ট যদি শেষের এই 20-23 দিন যে টাইম রয়েছে, এটা যদি আমাদের গাইডলাইন অনুযায়ী যদি সে পড়ে, তার যে নাম্বার পাওয়ার কথা তার ইনশাল্লাহ 15-20 নাম্বার সে আরো যোগ করে ফেলবে। মানে সারা দেশের সবচেয়ে সেরা রেজাল্ট করা সম্ভব। জাস্ট তোমরা এখন চিন্তা করো যে কিভাবে পড়াটা সবচেয়ে সাইন্টিফিক হইতে পারে। একটা করে বই বা 2টা করে বই না, প্রত্যেকটা বই একটু একটু করে পড়ো এবং রেগুলার রিভিশন দাও, এবং প্রত্যেক ঘন্টায় রিভিশন দাও, রাতে ঘুমানোর আগে রিভিশন দাও। ইনশাল্লাহ তুমি দেখবে সবগুলো পারছে। ভেরি নাইস, ঠিক না? তার মানে তোমার ব্রেন ভালো আছে। কয়েক মিনিট আমি লাইভে আছি বলা যেতে পারে এখন পর্যন্ত 17 মিনিট। তাহলে তুমি দেখো যে এই যে একেবারে আননোন না, তুমি তো জানতাই না এগুলা একদম। আমরা এই এমসিকিউগুলো তুমি খেয়াল রাখতে পারো। তাহলে তুমি চিন্তা করো তো, তুমি যদি 15 মিনিটে 35টা এমসিকিউ পড়ো, তাহলে যদি 1 ঘন্টা ইজিলি তুমি 100 নতুন এমসিকিউ পড়ে ফেলতে পারো। এটা এরকম দিনে 15 ঘন্টা বলে তো 1500 এমসিকিউ, কোনো ব্যাপার না। এমসিকিউ প্র্যাকটিস করবা, দেখবা যে দ্রুততার সাথে পড়া হবে। মানবিক গুণ বলে আগামী দিন থেকে পড়াবো ইনশাল্লাহ। খুব রাতে অনেক লেট হয়ে গেছে, আবার সকালে আমাদের ব্যাচগুলো আছে ইনশাল্লাহ ভোর 5:30টা থেকে। তা প্রত্যেককে বলবো যে ভাইয়া, সারা দেশের সবচেয়ে সেরা স্টুডেন্ট হওয়ার সব কোয়ালিটি আল্লাহ তোমার মধ্যে দিয়েছে, এবং এখন নিজের প্রতি বিশ্বাস রাখাটা খুব ইম্পর্টেন্ট। কিছু লোক আছে কিন্তু দেখবা যে ভয় ঢুকাই দিছে যে ভাই তত্ত্ব হবে না, তুই তো চান্স পাবি না, কি করছিস, টাইম তো লস করে ফেলছিস। না, সব কিছু নেগেটিভ জিনিস বাতিল করো। হোয়াট এভার হ্যাপেন্ড ইজ কারেক্ট। ঠিকভাবে ইনশাল্লাহ পড়ো। ওকে, তাহলে ইনশাল্লাহ দেখবা যে গেম চেঞ্জিং রেজাল্ট করতে পারো। আমরা শুধু ইংলিশ না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মেডি ইংলিশ জিকেরও ক্লাস আছে সকালে। হ্যাঁ, যে ব্যাচগুলো যে টাইম আছে ইনশাল্লাহ ভোর 5:30টা থেকে ক্লাস শুরু হবে। সলভ অ্যান্ড সাকসিডের আগে 5:30টা থেকে 6টা, 6টা থেকে 6:30, 6:30, 7টা, 7টা থেকে 7:30, 7:30 থেকে 8, 8টা থেকে 8:30 পর্যন্ত। ভোরে 3 ঘন্টা আমাদের প্রায় 6টা ব্যাচের ক্লাস হবে ইনশাআল্লাহ, আল্লাহ যে বাজায় রাখে। তা প্রত্যেককে বলবো মডিউল মডেল টেস্টের রেজাল্টটা যদি পেজে দেখা দেন, ঠিক আছে। আমরা সামনে হচ্ছে যে মেডি জিনিয়াস পরীক্ষাগুলো নেবো, ওগুলো দেখাবো। টাইমে এত সময় দামি হয়ে গেছে, কোনো টাইম লস করতে চাই না তোমাদের, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থাকবা। আসসালামু আলাইকুম।